স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং সময় দিয়েছেন। এবং দর্শক, আমাদের সাথে অন্যান্য অতিথিরাও এর মধ্যে যুক্ত হবেন পর্যায়ক্রমে আলোচনার। আমরা তাদের সাথে আলোচনা শুরু করব। সরকারের পক্ষ থেকে আমরা জানি যে পিলখানা দিবসটা সেনা শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে আজকের দিনে, এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর একে একে আরও অনেক আনুষ্ঠানিকতা হয়েছে। আমরা অন্যান্য অতিথিদের সাথে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আছেন অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানুদ্দিন, চিফ প্রসিকিউটর, বর্ডার গার্ড বাংলাদেশের, এবং কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন আশা করি। এবং অ্যাডভোকেট পারভেজ হোসেন, তিনি যুক্ত হবেন, অভিযুক্ত বিডিআর পক্ষের আইনজীবী। তিনি আছেন আমাদের সাথে, আশা করি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। তেহরির মুজিব, শহীদ কর্নেল মুজিবুল হকের সন্তান। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। মারুফ মল্লিক, আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করতেই চাই। শুরুতে আপনি বলছিলেন সেই দিনের অভিজ্ঞতার কথা, কারণ একেবারেই আপনি সরাসরি পিলখানার ঘটনার বলা যায় চাক্ষুষ হিসেবে দেখেছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানাবেন আমাদেরকে একটু সেই দিনকার অভিজ্ঞতার কথা। জি, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমার সঙ্গে যারা আছেন স্টুডিওতে যুক্ত হবেন অনলাইনে, আপনাদেরকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা। এটা হচ্ছে, আমি তখন আসলে গণমাধ্যমে কাজ করতাম। তো ওই দিন সকাল ৯টা বা এরকম ৯টার দিকে আরেকজন সংবাদ আমাদের সহকর্মী ফোন করে জানালেন যে বিডিআরে তো গুলাগুলি হচ্ছে, আপনি কিছু জানেন? আমি হচ্ছে ওই যে গণমাধ্যমের ভাষায় যেটা বলা হয় বিডিআর বিট করতাম, এবং সেই বিডিআর বিদ্রোহের ৩-৪ দিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল বিডিআরের সঙ্গে, ওই ডাল ভাত কর্মসূচি চলছিল তখন, ওটা নিয়ে একটা প্রোগ্রাম। তো এই যে যার কথা বললেন ভদ্রলোক কর্নেল মুজিব, উনি এই অনুষ্ঠানটা হোস্ট করেছিলেন এবং আমার সর্বশেষ ওনার সঙ্গে কথা হয়েছিল ওই অনুষ্ঠানেই। তো যাই হোক, আমি ৯টার দিকে শুনলাম যে ওখানে গুলাগুলি হচ্ছে। এরপরে আমি বিডিআরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে যে গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। তো ওই সংবাদ সংগ্রহের জন্য আমরা অনেকেই সেখানে জড়ো হয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা। তো ওই সময় আমরা যেসব তথ্য পাচ্ছিলাম, পরবর্তীতে গণমাধ্যমে যেই তথ্য আসলো বা তদন্ত প্রতিবেদনে যেই তথ্য আসছে, আমি দেখেছি বিভিন্ন তদন্ত প্রতিবেদন কয়েকটা হয়েছে। তৎকালীন যে এই আওয়ামী লীগ সরকারের একটা তদন্ত প্রতিবেদন ছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে ইমিডিয়েট, ওরাও একটা তদন্ত প্রতিবেদন করেছে। তো আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ঘটনাটা, বিশেষ করে বিডিআরের ডিজি, ওনাকে যখন মেরে ফেলা হয়, এটা তখন একটু টাইমের মনে হয় একটু হেরফের আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি যখন বিডিআরের দিকে রওনা দেই, তখন আমি তৎকালীন সেনাবাহিনীর আমার যে সোর্স ছিল, হয় কি ওই বিডিআরের লোকজন তো আর্মির লোকজনই, তো আমি তখন যে সামরিক গোয়েন্দা ডিজিএফআই, ওনাদের একটা সোর্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তো তখন আমাকে বলা হলো যে সম্ভবত সেখানে বড় ধরনের একটা মেসাকার ঘটে গিয়েছে। এটা ৯টা, সাড়ে ৯টার দিকে একটা ফোন আসলো আমার কাছে, আমি তখন রিকশায় যাচ্ছিলাম, যে মেসাকার হয়ে গিয়েছে এবং সম্ভবত বিডিআরের ডিজিকে হত্যা করা হয়েছে। কিন্তু তার মানে কি, উনি, আমি যদি ৯টা, সাড়ে 9টার মধ্যে শুনি যে বিডিআরের ডিজিকে হত্যা করা হয়েছে, তার মানে উনি এর আগে মারা গিয়েছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় যে আমরা তদন্ত প্রতিবেদন দেখেছি, কখনো বলা হয়েছে যে 10টায়, কখনো কেউ বলছে 9:30টায়, কেউ বলছে 8টায়, কেউ আবার বলে 11টায়। তো এই যে একটা মেসাকার হয়ে গেল, যে ঘটনাটা কখন ঘটেছে এইটা নিয়েই কিন্তু একাধিক তথ্য আমরা পাই। তার মানে বোঝা যায় যে বিডিআরের এই তদন্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনাকে আড়াল করার একটা চেষ্টা সবসময়ই ছিল। আর ওই দিনের ঘটনাটা আমি বলবো যে 11টা, সাড়ে 11টা পর্যন্ত এরকম একটা ভাব তৈরি করা হলো যে মূলত একটা তথ্য ছড়ানো হয়েছিল যে ডাল ভাত কর্মসূচি নিয়ে বিডিআর সৈনিকদের, জওয়ানদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে, সেখানে সামরিক কর্মকর্তারা নানা অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, এবং তাদের তো চাকরির নানা দাবি দেওয়ার কথা বলে ওই সৈনিকদের পক্ষে কিন্তু একটা মতামত তৈরি করার চেষ্টা করা হলো, এবং যে বলা হচ্ছিল যে এটা আসলে একটা দাবি এবং এটা যৌক্তিক। কিন্তু 11টা, সাড়ে 11টার দিকে যখন এই খবরটি প্রকাশ হয়ে গেল যে ভিতরে বেশ মারা হয়েছে সামরিক অফিসারদের প্রায় 57 জন,
এবং ওইখানে যাদেরকে মারা হয়েছে তাদের অনেককেই আমি আসলে ব্যক্তিগতভাবে চিনতাম, আমার সঙ্গে পরিচয় ছিল। তো আমি তো তখন জানতাম না যে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো আমি কন্টিনিউয়াসলি তাদের অফিসের নাম্বারে তখন যারা ছিলেন বিডিআরের অপারেশনের ডাইরেক্টর, ইন্টেলিজেন্সের যারা ছিলেন, আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কারো ফোনই, বিশেষ করে আমি তাদের যে ল্যান্ড ফোনে কানেক্ট করার চেষ্টা করেছি, কাউকে পাচ্ছিলাম না, এবং দু একজনের মোবাইল ফোনও মনে হয় বন্ধ পাওয়া গেল। তো সেটা তো একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল, এটা তো মনে করেন যে বলার অপেক্ষা রাখে না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার পর্যবেক্ষণ থেকে আমি বলবো বিডিআর হত্যাকাণ্ডে যে ঘটনাটি ঘটেছে একটা অবশ্যই পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, তো বলার অপেক্ষা রাখে না। এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে খুব মানে ওই সময়ের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া বা ইন্ধন ছাড়া, এটা আসলে শক্তিশালী একটা অংশের পরোক্ষ সহযোগিতা ছাড়া এইরকম হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না। এবং আমি তো সারাদিনই ওইখানে ছিলাম, আশেপাশেই ছিলাম, পলাশী গেট এদিক দিয়ে, পিলখানা রাইফেলস স্কোয়ারের গেট এদিক দিয়েই আমরা ঘোরাফেরা করছিলাম, কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কখনো কাছে গিয়েছি, আবার বিডিআরের লোকজন গুলি ছুটছিল, সেখানেও যাওয়া সম্ভব হচ্ছিল না। তা আরেকটা জিনিস আমার কাছে যেটা সন্দেহজনক মনে হয়েছে, ওই ঘটনার পরে চতুর্দিক থেকে কিন্তু বিডিআরের যে হেডকোয়ার্টার, ওটাকে গণমাধ্যম কর্মী, তারপরে ইন্টেলিজেন্স, উৎসুক জনতা সবাই কিন্তু ঘিরে রেখেছিল। আমরা রাত 9:30 8টার দিকে শুনতে পেলাম যে পিছন দিয়ে হাজারীবাগের ওই দিক দিয়ে বিডিআরের জওয়ানরা পালিয়ে যাচ্ছে, বা কে বা কারা পালিয়ে যাচ্ছে, দু একজনকে মনে হয় আটক করা হলো। তো এত নজরদারির মধ্যে লোকজন পালিয়ে যায় কিভাবে? মানে ওখানে গণমাধ্যম কর্মীরা সক্রিয় ছিলেন, আমি ছিলাম, রাত 12:30 পর্যন্ত ছিলাম রাইফেলস স্কোয়ার এবং পলাশী গেট এই দিকেই ঘোরাফেরা করছিলাম, আমাদের সঙ্গে আরও গণমাধ্যম কর্মীরা ছিলেন। তো আমি যেটা বলবো যে ওই সময় ওই তৎকালীন সরকারের পরোক্ষ সহযোগিতা ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। এই যে একটা ভয়ঙ্কর যে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, এটার সঙ্গে তাদের নিশ্চয়ই একটা যোগসাজশ ছিল বলে আমি মনে করি। অবশ্যই আমরা এই যে সরকার, তৎকালীন সরকারের, এবং আপনি বললেন যে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে এই ধরনের ঘটনা, অথবা এই যে যারা পরবর্তীতে রাত হলে পালিয়ে গেল পিছনের দরজা দিয়ে, নিশ্চয়ই কারো না কারো সহযোগিতায়, বা তখন তারা জানতে পেরেছে যে এই সময় বের হওয়া সম্ভব হবে, কারণ সারা দিনভর আমরা দেখেছি যে নানা ধরনের ঘটনা ঘটেছে, এবং অনেক অফিসারদের তখন হচ্ছে রীতিমতো প্রাণের যেই হুমকি ছিল, আমরা দেখেছি যারা মারা গেছেন, এছাড়াও তারা অনেকেই সেখানে আটকা পড়েছেন, তাদের পরিবার সহ, এরকম অনেক গল্প হয়তো আছে। অ্যাডভোকেট পাপ্পি, আপনার কাছে একটু আসতে চাই। আমাদের অতিথি বলছিলেন যে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড এবং বিশেষায়িত একটি বাহিনীর উপর আক্রমণ কোনোভাবেই বাইরে থেকে কারো করবার সাহস আসলে হয় না। আপনিও কি একমত কিনা? এটা আওয়ামী লীগ সরকারের একটা সুপরিকল্পিত ঘটনা, এবং ডাল ভাত কর্মসূচিকে একটা শিখণ্ডী হিসেবে এখানে খাড়া করা হয়েছে। খাড়িয়ে তাদের অন্তর্নিহিত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে তৎকালীন সরকার এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা আমি বলবো যে তাদের ইন্ধনে কিন্তু ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং 71 সালে মুক্তিযুদ্ধেও এতগুলো সামরিক কর্মকর্তা, চৌকস সামরিক কর্মকর্তাকে এরকম ভাবে একবারে পরিকল্পিত হত্যার ঘটনা কিন্তু ঘটেনি। এবং এই যে হত্যাগুলো করলো, এই হত্যা তাদের সবাই তদন্ত হয়েছে। তাহলে সরকার যদি ঘটনা ঘটায় এবং সরকারের সময় যদি তদন্ত হয়, এবং সরকার এই নিরীহ সিপাহীগুলোকে বিচারের নাম করে দাঁড় করিয়ে আসল রাঘব বল যারা এই সরকারের সাথে, সরকারের নির্দেশে যারা করেছে, তারা তো আলটিমেটলি ছাড়া পেয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে গেছেও। এবং তারা পরিকল্পিতভাবে এটা রাজনৈতিকভাবে, দেখেন তখন পিন্টুকে ওখানে আসামি করছে, হাজারীবাগের মহিলা কমিশনার তাকে আসামি করছে, ওরা তাদেরকে দীর্ঘদিন জেলে পর্যন্ত রাখছে। তো এই যে এখন সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তবে আমি একবার আমার অন্তর্নিহিত যে প্রত্যাশাটা, যে সরকারের যারা জড়িত ছিল, শেখ সেলিম থেকে শুরু করে তাপস, নানক, সাহারা খাতুন তো মারাই গেছে, আজম, এবং আমি তাদেরকে বাঁচানোর জন্য সামরিক বাহিনীর যে ট্যাঙ্কটা ঢুকতে দিল না, এবং সেই লোকের চোখ দিয়ে যে ঝরঝর করে পানি পড়তেছিল, সেই পানি পড়াটা আমার স্মৃতিতে এখনো উদ্ভাসিত হয়ে ওঠে। এবং যারা মারা গেছেন তারা আমাদের অনেকেই অনেক ক্লোজ, আমার বান্ধবীর হাজব্যান্ড, এবং আমরা পারিবারিকভাবে অনেকের সাথে রিলেটেড, সেরকম মানুষগুলি মারা গেছে। তাহলে এই বেদনাটা সরকার যে পরিকল্পিতভাবে ঘটালো, এটা কোনো ব্যক্তির বেদনা না, এটা রাষ্ট্রের 18 কোটি মানুষের বেদনা। এবং সামরিক বাহিনীর এই চৌকস অফিসার গুলোকে জাতি যে হারালো, এবং যারা এদের প্রাণগুলো নিল,
এই শিখণ্ডীটা ডাল ভাত খাড়ো করে তাদের আমি একবারে ন্যায্য তদন্তের ভিত্তিতে বিচার চাই। এবং তারা তো নিজেদের নাম নিজেরা ইনভলভ করেনি, ইনক্লুডও করেনি। এখন এই নামগুলো কিভাবে আনা যায় সেগুলো বর্তমান সরকার, আইন উপদেষ্টা, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এইসব বিষয়গুলো নিয়ে আসা দরকার। নিশ্চয়ই। এবং আপনি একটা কথা বলছিলেন যে এটি অনেকটা হচ্ছে এই বিচার জি, এই বিচার প্রক্রিয়া অনেকটা দলীয়করণও আসলে করা হয়েছে। যে একজন ইমাম সাহেব উনি প্রত্যক্ষদর্শী, সে হচ্ছে পুকুর একটা ছিল সেখানে ডুব দিয়ে দিয়েছে, দেখছে ঘটনাটা কি। পরবর্তীকালে ওই ইমাম সাহেবটাকেও কিন্তু 2 দিন পরে তাকে হত্যা করে সাক্ষ্য হিসাবে কিন্তু উপস্থাপন করেনি। এটা সরকারের হেফাজতেই, সরকারের নিয়ন্ত্রণেই, তৎকালীন সরকারের পরিকল্পনা মাফিক কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি যতদিন বেঁচে থাকবো এই বিশ্বাস নিয়ে আমি বেঁচে থাকবো। আমরা ফিরবো আবারও অন্যান্য অতিথিদের কাছে। আমাদের বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আলোচনার আরো বিস্তারিত তথ্য হয়তো আমরা আলোচনা করতে থাকবো। দর্শক, বিরতির সময় হয়ে গেছে। ৭১ জার্নালে নিশ্চয়ই আলোচনা আবারও যুক্ত। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। দর্শক, আমরা নানা খবরই দেখছিলাম, আমরা সেসব খবরে যাব। অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানুদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, আপনি যেহেতু চিফ প্রসিকিউটর বর্ডার গার্ড বাংলাদেশের, এই জঘন্যতম হত্যাকাণ্ডের আমরা জানি তৎকালীন যেই সরকার ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা 2টি কমিটি গঠন করেছিল, তদন্ত কমিটি গঠন করেছিল, কিন্তু সেটির প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। যে কথাটি খালি বারবারই আসছে যে রাষ্ট্রের সহায়তায় এই হত্যাকাণ্ড, বিষয়টিকে অনেকটা এখানেও প্রমাণিত হয় কিনা রাষ্ট্রের অনীহার কারণেই, ধামাচাপা দেওয়ার জন্যই তদন্ত কমিটির রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। ধন্যবাদ। ইতিমধ্যেই আজকের আলোচনার বিষয়ে আমাদের অত্যন্ত বিদগ্ধ একজন আইনজীবী নেত্রী, বিএনপির সাবেক সংসদ সদস্য, উনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একজন তথ্য দিয়েছেন এবং যেটা আপনারা বলছেন, এই মামলাটির শুরুতেই একটা দ্বিধাদ্বন্দ্ব একটা ছিল, মামলাটা কোথায় চালু হবে, সেকশনে হবে। একটা একেবারেই সংক্ষিপ্ত একটা এজাহার, মাত্র কয়েকটা আসামির নাম দিয়ে চকবাজার একটা মামলা হলো, পরবর্তীতে নিউ মার্কেটে আসছে। এবং তদন্তটা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এখন যে একটা সমস্যা করতেছি, সঠিকভাবে তদন্তটা হয়নি এবং বিচার প্রক্রিয়ায় নিঃসন্দেহে একটা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি ছিল। কারণ আমাদের সময়ে আমরা 2024 সালের নভেম্বরে বর্তমান টিম অ্যাপয়েন্টেড, আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখলাম যে তদন্তের ত্রুটিগুলোর কারণে মামলা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু কিছু সাক্ষীর মাধ্যমে এমন সব তথ্য এসেছে যে বিষয়গুলো পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা বা বিচারিক কাজে যারা সম্পৃক্ত ছিলেন, প্রসিকিউশন পক্ষ এবং তদন্ত কর্তৃপক্ষ, ওনারা পরিহার করে গেছেন। একটা দিক, বেশ কিছু লোকের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন ছিল। এই চার্জশিটের সাক্ষীরাই এগুলো বলছে না, কেন এগুলো অন্তর্ভুক্ত হয় নাই সেই প্রশ্ন ইতিমধ্যেই জনগণের কাছে চলে আসছে। আজকের আলোচনার শুরুতেই সৈয়দ আসিফা পাপিয়া বলেছেন যে কিছু কিছু নাম ওনারা চার্জশিটে অন্তর্ভুক্ত করে নাই, বিচারে সুপর্দ করে নাই, ডেফিনেটলি উইথ আলটিরিয়র মোটিভ এন্ড পারপাস এগুলো হয়েছে। যেহেতু ত্রুটিপূর্ণ একটা বিষয়, আমরা আমাদের কাছে যা কিছু রেকর্ড আছে এটার মধ্যে থেকেই বর্তমান টিম অত্যন্ত আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, সচেতনতার সাথে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ অবলম্বন করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ সবচেয়ে চৌকস দেশপ্রেমিক 57 জন চাকরিরত কর্মকর্তা, সর্বনিম্ন পদবী মেজর এবং সর্বোচ্চ পদমর্যাদা ডাইরেক্টর জেনারেল যিনি ছিলেন ডিজি, উনি ছিলেন মেজর জেনারেল পদবী। একটা বিভাগের ওই ডিপার্টমেন্টের অধস্তন চাকরিরত নিম্ন পর্যায়ের কর্মরত শৃঙ্খলা বাহিনীর কর্মচারীরা এই জাতীয় জঘন্য অপরাধ করতে পারে, এটা বাংলাদেশে সহ পৃথিবীর খুব কম দেশে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং এই উদাহরণটা আছে। সেখানে তাদের নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষ্ঠুরতম পর্যায়ে তারা নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তাদের উপরে আস্থা ও বিশ্বাস যেটা রাখা হয়েছিল সেটা ভঙ্গ করেছে এবং তারা সর্বোচ্চ শৃঙ্খলা ভঙ্গকারী হিসাবে সংরক্ষিত
অস্ত্রাগার লুট করেছেন, বিস্ফোরক দ্রব্য যেখানে লুট করেছেন, সেগুলিকে যত্রতত্র ব্যবহার করেছেন, প্রাণনাশ প্রাণহানি ঘটিয়েছেন, দেহগুলিকে ক্ষত বিক্ষত করেছেন এবং এগুলিকে নানানভাবে লুকিয়ে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন। অস্ত্রের ব্যবহারের পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের ব্যবহারের মাধ্যমেও অসংখ্য প্রাণহানি আমরা দেখলাম যে 57 জন ইন সার্ভিস আর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, তিনিও ডিজি সাহেবের বাসায় মেহমান হিসেবে ওই দিন ছিলেন, ওনার ওয়াইফ সহ ওনাদেরকেও এই হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এর বাইরেও কিছু ছাত্র এবং অন্যান্য সহ সর্বসাকুল্যে 74 জন নিরীহ নির্দোষ ব্যক্তিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে দেশ তো আছেই, ষড়যন্ত্র আছে, পারপাসলি এগুলি করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেহেতু বিস্ফোরক দ্রব্যের অংশটাতে আমরা বিচারে প্রসিকিউশন পক্ষ থেকে সম্পৃক্ত, আমরা এই অংশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আন্তরিকতার সাথে, দ্রুততার সাথে। এবং যেহেতু অনেকদিন হয়ে গেছে, কিছু কিছু সাক্ষীর ব্যাপার অস্পষ্টতা রয়ে গেছে, কোনো সাক্ষী কেউ মারা গেছেন, সাক্ষী কোনো কোনো ক্ষেত্রে একটু অ্যাভয়েডিং ভাবও আছে, আবার পাওয়া যাচ্ছে না। তারপরেও প্রসিকিউশন টিম আমরা বিচার প্রার্থীর পক্ষে যাতে ন্যায্য বিচার পায়, সঠিক বিচারটা পায়, সাক্ষ্য সাবধানের ভিত্তিতে অপরাধী যেন সাজা পায়, এই ব্যাপারে আমরা আন্তরিক এবং সচেষ্ট। ইতিমধ্যে আমাদের দায়িত্ব নেওয়ার পরে আমরা আদালতে উপস্থাপন করেছি। বাই নাও আপনারা জানেন যে 302 জন সাক্ষী উপস্থাপিত হয়েছে। আপনার কাছে আমাদের অতিথির একটি প্রশ্ন আছে। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা পাপিয়া আপাও বললেন, আপনিও বললেন, আমিও বলেছি যে এই জায়গায় একটা রাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং কিছু কিছু আসামির নাম এখানে সম্পৃক্ত করা হয় নাই। তো এই আসামিদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন, কাদের নাম সম্পৃক্ত করা হয় নাই বা যারা এই ঘটনার সঙ্গে পরোক্ষ বা সরাসরি জড়িত ছিল? আচ্ছা, কিছু কিছু সাক্ষীর মাধ্যমে নামগুলো এসেছে। এখন বিষয়টা হলো, যেহেতু এখানে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই, আমি আরেকটা বলি যে এই বিষয়ে একাধিক তদন্ত কমিশন হয়েছে, যেটা একটু আগে বললেন যে এই নাম, এই রিপোর্টগুলো ডিসক্লোজ হয় নাই। অতি সম্প্রতি মেজর ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে আরেকটা তদন্ত কমিশন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে বলতে গেলে সরকারের কাছে, এটা ওনাদের বিবেচনায় আছে। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী উনিও এই বিষয়ে ওনার মতামত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। বিডিআর এর নামটা পরিবর্তন করে বিজেপি করা হয়েছে, এটাকে ব্যাক করে আবার বিডিআর হিসেবে স্থাপিত করার জন্য বলছেন। এই যে আপনি যে প্রসঙ্গটা বললেন, নামে ফিরে যাওয়া, যেটা অনেকেই বিশ্বাস করেন। না, আমি বলছি যে কথাটা, যেহেতু আরেকটা তদন্ত কমিশনের ব্যাপারে সর্বোচ্চ ফোরামে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, একটা কার্যক্রম শুরু হয়েছে, ওইটার আলোকে সিদ্ধান্তটা কিভাবে আসবে, আমাদের কাছে এই মুহূর্তে যেটুকু আছে সেটাতেই আমরা আছি। হ্যাঁ, সাক্ষীদের মাধ্যমে নাম পরিষ্কার ভাষায় এসেছে, কারা কারা এসেছে, সেই তথ্যগুলো সাক্ষীর মাধ্যমে রেকর্ডে চলে আসছে, এটা ঠিক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আরেকজন, আমরা জানি যে অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে তদন্ত কমিটি বারবারই তদন্তের তারিখ আমরা দেখেছি সেটি পিছিয়েছে, বারবারই হচ্ছে আমরা দেখেছি যে নানা রকম হেরফের করা হয়েছে এবং একটা পর্যায়ে সেটা দলীয় একটি তদন্ত কার্যক্রমের রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি সেখানে বিএনপির অনেক নেতাদের, শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়াটির মাধ্যমে আপনার কাছে কি মনে হয়, যে প্রশ্নটি বারবারই আসছে, যে প্রকৃত যে ঘটনা সেদিন ঘটেছিল সেটি আড়াল করবারই পুরো প্রচেষ্টা সেখানে ছিল? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। দুটো বিষয়, একটি হচ্ছে যে গোটা প্রক্রিয়াটা অনেক দূরে গিয়েছে। একটি ভুল তদন্তের উপরে ভিত্তি করে একটি ভুল মামলা চলমান ছিল, ভুল রায় হয়েছে। এই বিষয়গুলো আমরা বলছি কোত্থেকে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্বাধীন তদন্ত কমিশন করলো, এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের আলোকে। দুর্ভাগ্য হচ্ছে এটা মনে হয় ভুল তদন্ত বলা যাবে না, বছরে দেখেছি খুব, এটা উদ্দেশ্য প্রণোদিত একটা তদন্ত ছিল, যেটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। ভুল তো হচ্ছে যেটা ঘটে যায় অনিচ্ছাকৃত, এটা ভুল না, এটা তৎকালীন সরকার ইচ্ছা করে এটা করেছে বলে আমি মনে করছি। আমি আপনার সাথে দ্বিমত করছি না। বলছিলাম যে স্বাধীন তদন্ত কমিশন যেটা হইলো সেটার একটা রিপোর্ট জনসমক্ষে প্রকাশ হওয়ার কথা ছিল। আইনগতভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়
বাস্তবায়ন কিভাবে করা যায় সেটি হয়নি। যদিও সৌভাগ্য আমাদের যে কোনো ভাবেই হোক রিপোর্টটি আমরা দেখেছি এবং রিপোর্টটি আমাদের হস্তগত হয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই স্বাধীন তদন্ত কমিশন আলম ফজলুর রহমান স্যারের নেতৃত্বে যেটি হয়েছে সেটিতে যেই বিষয়টি ছিল না যে এই ঘটনার কারা মাস্টারমাইন্ড ছিলেন, কারা কুশীলব ছিলেন, কারা পেট্রোনাইজ করেছেন, কারা প্ল্যানার ছিলেন, কারা ফাইন্যান্স করেছেন, গোটা বিষয়গুলো চলে আসছে। আমাদের জন্য যেটা অতীব জরুরি ছিল বা জরুরি এখন সেটা হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটাকে আইনানুগ রূপ দেওয়া। কি প্রক্রিয়া রূপ দেওয়া যাবে? এক্ষেত্রে একটি উদাহরণ বলি। 21 আগস্ট গ্রেনেড হামলার সেই মামলাটিতে 60 থেকে 70 জন সাক্ষী হয়ে গেল। এরপরে মুফতি হান্নানের একটি অলিক মিথ্যা প্রস্তুতি একটি 164 এর ভিত্তি করে আবার এটি ফার্দার ইনভেস্টিগেশনে গেল। সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমাদের আজকের প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন তারেক রহমান সাহেব সহ পলিটিক্যালি একদল লোককে আবার মামলার আসামি করলে সেগুলো ইতিহাস আমরা জানি। সো আইনানুগ ভাবে এখন সময়ের জন্য যেটা দাবি সেটা হচ্ছে যে ফজলুর রহমান সাহেবের যে রিপোর্ট সেই রিপোর্টটিকে প্রকাশ করা এবং সেই রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে গতকালকে আমরা যেটা খুব আটকে ওঠার মতো একটি বিষয় ছিল, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বললেন যে নতুন করে তদন্ত কমিশন হবে, পুনঃ তদন্ত হবে অথবা অধিকতর তদন্ত হবে। আমরা খুবই আশঙ্কায় পড়ে গিয়েছিলাম এই কথাটি শুনে, কিন্তু সুখের খবর হচ্ছে এই আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকে আবার বলেছেন যে না, যেহেতু একটি স্বাধীন তদন্ত কমিশন হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন একটি রিপোর্ট দিয়েছে যেটি সরকারের কাছে আছে, আমরা এই রিপোর্টের আলোকেই আইনানুগ ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেটি আমরা চিন্তা করব। এটি একটি ভালো দিক, কারণ আমরা বারবার বলছিলাম যে এই ঘটনা যারা মাস্টারমাইন্ড, যারা প্ল্যান করে ঘটনাটি ঘটিয়েছেন, যাদের আসামি হওয়ার কথা ছিল তাদেরকে সেখান থেকে স্কিপ করা হয়েছে। এবং এই কমিশনের একটি বক্তব্য হচ্ছে যে যারা সাক্ষী হওয়ার কথা ছিল তারা আসামি হয়েছে, তারা কনভিক্ট হয়েছে, তারা বিনা। এর একটি সবচেয়ে ছোট্ট উদাহরণ বলি আপনাদেরকে। হত্যা মামলা যখন হইল, এই হত্যা মামলার চার্জশিটে একটি কথা বলা ছিল, সুনির্দিষ্টভাবে বলা হইল যে 17 জন আসামির বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই 17 জনকে আসামি করে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে আরেকটি চার্জশিট দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম? প্রথম যে ব্যত্যয়টি ঘটানো হলো সেটি হলো একই এজাহার থেকে দুটো মামলা হইলো, সে দুটো মামলা একসাথে রান করলো না। একটি মামলা ট্রায়াল হয়ে গেল, বিস্ফোরক মামলাটি থেকে গেল। হত্যা মামলায় যারা খালাস পেলেন, ইভেন দ্য হাইকোর্ট থেকেও যাদের খালাস হইল, তারা বের হওয়ার কোনো সুযোগ পেলেন না। বিস্ফোরক মামলায় আটকে ওই পুরো আসামিদেরকে 800+ আসামিদেরকে সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হলো। ফলাফলটা হলো এই, যারা উভয় আদালত থেকে, ট্রায়াল কোর্ট থেকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট থেকে যারা খালাস পেলেন, তারা যেমন বের হতে পারলেন না, যারা কনভিক্ট হলেন লাইফ অথবা ডেথ, তারা তো খাটবেনই, আছেনই ভেতরে। চরম অনিয়ম হইল এই জায়গাগুলো। আমরা ফিরবো আপনার কাছে। অ্যাডভোকেট পাপিয়া, নতুন করে তদন্ত কমিশন গঠন করা হবে না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তারা বলেছেন যে যে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তাদের প্রতিবেদন এরই মধ্যে সরকারের কাছে আছে এবং তার প্রেক্ষিতে হয়তো নতুন করে এই মামলাগুলোর আবারও তদারকি বা আইনি প্রক্রিয়াটি শুরু হবে। নতুন তদন্ত কমিশন গঠন করলে কি সেখানে নতুন কোনো তথ্য যুক্ত হতো না? মানে কি মনে করছেন আপনি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে তদন্ত কমিশনের তদন্তটা হয়েছে, এই তদন্ত তারা আমাদের কাছে নেই, ওনাদের কাছে আছে। তো সার্বজনীন ভাবে, সার্বিক ভাবে যে ঘটনাগুলি আসলে যারা ঘটিয়েছে, এবং একটা ধরেন খুনি হচ্ছে সরকারের, তৎকালীন সরকার ঊর্ধ্বতন একটা নেতা এবং তার সাথে সাক্ষাৎ করছে, দামি দামি হোটেল থেকে খাবার আসতেছে। তো এই সবকিছু যদি আপনার ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তদন্ত কমিশন, সেখানে পরিপূর্ণভাবে যদি সবকিছু চলে আসে, তাহলে সেখানে আর ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। আর কোনো কিছু যদি বাকি থাকে সরকার মনে করে, কারণ এইটা যে একটা পাতানো বিষয়। আমার চাঁপাইনবাবগঞ্জে 2-4 জন সিপাই ছিল, তারা বলছে যে আমরা তো এগুলোর সাথে জানি না কিছু, এখানে হিন্দি ভাষায় কথা বলতেছে, এরকম লোক ঢুকাই দিছে যারা গোলাগুলি করতেছে। তারা একবারে হিন্দি ভাষায় কথা বলতেছে, তারাই গোলাগুলি ছুটতেছে, তারাও অপ্রস্তুত যে সাধারণ সিপাহীরা যে এইটা কি ঘটনা, কথাবার্তা বলতে যে কেন এরকম হচ্ছে। একবার গভর্নমেন্টের একটা পাতানো নীল নকশা। তো এই নীল নকশায় সাধারণ কিছু সিপাহী তাদের জীবনটা আজকে বরবাদ হলো। তারা যেটা অপরাধ করেনি সেটার সাথে শাস্তি পেতে হলো। আর অরিজিনালি যারা অপরাধী, যাদেরকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লাইট বন্ধ করে বিমানে তুলে
যেই দেশ থেকে আসছিল খুনিরা সেই দেশে পার করা হয়েছে, এরকম তথ্য তৎকালীন সংবাদপত্র পত্রপত্রিকা সবকিছু কিন্তু আসছে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী যাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো, তাদের সাথে যত বড় রাঘব বল হোক, যত বড় সংগঠনের নেতা হোক, যত পদ পজিশনাল হোক, দৃষ্টান্তমূলক শাস্তি এদের হওয়া উচিত। কারণ একটা সুসংগঠিত বাহিনীকে এইরকম ভাবে বর্বরোচিত হত্যা, যেটা ৭১ সালের মুক্তিযুদ্ধেও এইরকম নৃশংসভাবে এতগুলি মানুষকে, চৌকস অফিসারকে কখনো হত্যা করা হয়নি। আজকে আমার কষ্ট লাগে, তাদের বাচ্চারা যখন আর্তনাদ করে যে বাবার ন্যায্য বিচারের জন্য ব্যারিস্টার হয়েছি, আইনজীবী হয়েছি, তখন মা হিসেবে, একটা মানুষ হিসেবে নিজের বিবেকের যে কষ্টটা, তাদের সাথে যে একাত্মতাটা, এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু হয়। এই জন্য আমরা মানে দল মত বুঝি না, ন্যায্য বিচার চাই। অবশ্যই আমরা ফিরবো আবার আপনার কাছে। তেহরিন মুজিব, আপনার কাছে একটু আসতেই চাই। দুঃখিত একটু দেরিতেই আসতে হলো, কারণ আমরা আসলে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি শহীদ কর্নেল, সবাইকে জি ওয়ালাইকুম আসসালাম, শহীদ কর্নেল মুজিবুর হকের সন্তান আপনি। আপনার প্রতি অবশ্যই আমাদের সকলের সমবেদনা আছে। একটু বলবেন, আপনি নতুন সরকার এসেছে, নানা যে অনিয়ম হয়েছে গত 17 বছরে, নানা রকম বিষয় আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারাও যেই অত্যাচার, যেই বিচারহীনতার মধ্য দিয়ে আসলে গিয়েছেন, সেই জায়গায় নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন। আমি বলতে পারি কি, নতুন সরকার আসার পর আমরা যতটুকু দেখছি, তারা আজকের দিনের কথা বলি, এটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিনিস্টার যে আমাদের কবরস্থানে গিয়ে এই ট্রিবিউটটা দিছে। এটা আমরা শহীদ পরিবারের বাচ্চারা এটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছি। 17 ইয়ার্স পর ফার্স্ট প্রাইম মিনিস্টার আমাদেরকে একটা রকমের রেসপেক্ট দেখাচ্ছে, যেটা আমরা 17 বছর ধরে দেখি নাই অন্য কোন সরকার থেকে। আর আমি বলবো কি, আমরা হোপফুল, ইনশাল্লাহ। আমাদেরকে বলা হয়েছে কি রিপোর্ট পাবলিক করা হবে, এটার একটা সুস্থ বিচার হবে। এর থেকে বেশি তো আমরা কিছু আর চাই না, কারণ আমরা তো যেটা হারানোর ওটা হারাই ফেলেছি। অবশ্যই আমরা ফিরবো আবারও আলোচনায়, তবে বিরতির সময় হয়ে গেল একটি। ৭১ জানুয়ারি বিরতিতে নিশ্চয়ই আবারও বিরতির পর যুক্ত হবেন আপনারা সবাই। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জানুয়ারি। আমরা আলোচনা করছিলাম পিলখানার যে ভয়াবহ হত্যাকাণ্ড, তার 17 বছর পার হলেও এখনও মামলা শেষ হয়নি। আমরা এখনো পর্যন্ত আসলে জানি না কি ঘটনা আসলে সেদিন ঘটেছিল। আমাদের অতিথি মারুফ মল্লিক বোধহয় প্রশ্ন রাখবেন আমাদের অন্যান্য অতিথিদের কাছে। না, ঠিক প্রশ্ন না, আমি কিছু যুক্ত করতে চাইছিলাম ওনাদের বক্তব্যের সঙ্গে। এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা নিয়ে আমরা আজকে আলাপ করছি, ওনারা তো প্রসিকিউশনে আছেন, তদন্ত রিপোর্ট দেখেছেন। এরকম আমি যেটা শুনেছি, বা একটা কথা আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিডিআর হত্যাকাণ্ডের আগে 2001 সালে বিডিআরের সঙ্গে বিএসএফ এর একটা লড়াই হয়েছিল রৌমারী এবং পদুয়াতে, এবং যেটা ওই সময় একটা কথা উঠেছিল যে সেইটারই একটা মানে রিয়াকশন ছিল বিডিআর হত্যাকাণ্ড। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পরে কিন্তু বিডিআরের নাম বদলে ফেলা হলো এবং বিডিআরের পোশাক বদলে ফেলা হলো, বিডিআরের কার্যক্রমেও আমরা কিছুটা শৈথিল্য দেখলাম। তাহলে পরে এই বিডিআর হত্যাকাণ্ডের দুইটি দিক খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বিডিআরকে ক্রমশ দুর্বল করে ফেলা, বিজিবি করে ফেলা। কারণ প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিডিআরের যে একটা স্ট্রেংথ ছিল এর আগে আমাদের বর্ডার সিকিউরিটিতে, সেইখানে তারা কিন্তু পরবর্তী 17 বছর বা 15 বছর আমরা যেটা দেখলাম, বিডিআর একটা মানে কি বলবো যে পুতুল বাহিনীতে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে এটা একটা ইম্পর্টেন্স আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের। আর পাশাপাশি আমি যেটা বলবো যে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের তৎকালীন সামরিক বাহিনীকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে এই পরিণতি হতে পারে আপনারা যদি বেশি আগান। এবং আপনি দেখবেন যে আমাদের সামরিক বাহিনীর অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা আছে আমাদের গণতন্ত্র বা আমাদের মুক্তিযুদ্ধে, কিন্তু পরবর্তী এই বিডিআর হত্যাকাণ্ডের পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে কিছু গুম খুন হত্যাকাণ্ড বা এই যে নির্মম নির্যাতন, এখানে কিন্তু সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য, র্যাবে যারা ছিলেন বা বিভিন্ন জায়গায় ছিলেন, এদেরকেও কিন্তু এই অপরাধে আমরা সম্পৃক্ত হতে দেখেছি। তাইলে পরে এই ঘটনাটা আমি দুইভাবে আসলে দেখব। একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে দুর্বল করে দেওয়া, যেটা আসলে
মানে মুখ্য একটা বিষয়, পাশাপাশি হচ্ছে সামরিক বাহিনীর প্রতি একটা বার্তা ছিল। কারণ আমি ওই দিন ফিল্ডে ছিলাম এবং আমরা সারাদিন শুনছিলাম যে আর্মি থেকে লোক আসবে, এসে প্রোটেক্ট করবে, যারা ভিতরে আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করতে তারা অংশগ্রহণ করবেন, কিন্তু নানা টাল বাহানা করে সেই জায়গায় কিন্তু বলা হচ্ছিল যে ওই সময় যদি বিডিআরের লোকজনকে উদ্ধার করতে চায় আশেপাশে জনবসতি হবে, আরও মেসাকার হবে, আরও গুলাগুলি হবে। এখন যুদ্ধের টেকটিক্সে কিন্তু নানা পন্থা থাকে। আপনার জনগণের মধ্য থেকেও নিরীহ জনগণকে বের করে এনে অপরাধীদের শনাক্ত করার কিন্তু একটা পন্থা থাকে। আমরা সেই ধরনের কোনো উদ্যোগ দেখিনি, বরং আমরা দেখেছি দিনভর সেখানে নাটক হয়েছে এবং সেই সাদা পতাকা নিয়ে আমরা দেখেছি তৎকালীন আওয়ামী লীগের নেতারা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছেন বিডিআর হেডকোয়ার্টারের দিকে। আর সবচেয়ে আমি কথা বলবো, গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তৎকালীন গোয়েন্দা আমাদের যে কর্তা ব্যক্তিরা ছিলেন তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয় নাই। এই প্রসঙ্গটি আসলে আমিও করতে চাই। অ্যাডভোকেট পাপিয়া আছেন আমাদের সাথে। এই যে হ্যাঁ, গোয়েন্দা আমি এটাই এখানে জেনারেল মইন থেকে শুরু করে ডিজিডিএফআই, এনএসআই, ডিএসপি এবং এগুলোর যে প্রধানরা ছিল গোয়েন্দা, এর প্রত্যেকেরই আসামি হওয়ার আছে, আসামি হওয়ার একটা যুক্তি আছে। এই কারণে যুক্তি আছে যে বিডিআর পিলখানা একটা সুরক্ষিত জায়গা, সেখানে একটা প্রোগ্রাম হবে। ডিজিডিএফআই, এনএসআই, ডিএসবি তাদের কাছে কোনো রিপোর্টই নাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে এখানে যেহেতু পরিকল্পিত সরকার ঘটাচ্ছে, যার কারণে তারা নিষ্ক্রিয় এবং নীরব। এবং জেনারেল মইনকে এই তদন্তের, তার নাম আসছে কিনা আমি জানি না, যারা পড়ছেন তারা জানতে পারবেন, এবং তাকে এখানে ইনভলভ করা উচিত। এবং প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধান এবং তৎকালীন সময়ে সেই দিনে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটি গোয়েন্দার ব্যক্তিকে নিযুক্ত এই মামলার অন্তর্ভুক্ত করা উচিত এবং তার আসামির কলমে তাদের নাম আসা উচিত। একই সাথে একটু জানতে চাই অ্যাডভোকেট বোরহানুদ্দিন আপনার কাছে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী অফিসারদের এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড, তাদের প্রতি এক ধরনের যেই বিদ্বেষের আচরণ আমরা দেখেছি, সেটি পরিকল্পিত না হলে তো আসলে সম্ভব না করা। এটি সেই বাহিনীর মধ্যে এক ধরনের মোরাল জায়গাটি ভেঙে দেওয়া বা এই যে পিছিয়ে পড়া নিরাপত্তার জায়গা বা তারা শক্ত অবস্থানে থাকা, এই জায়গাটি দুর্বল করে ফেলা রাষ্ট্রের যেই কলকাঠির পেছনে নেড়েছে বলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ, আপনি ঠিক বলছেন। এটা তো শৃঙ্খলা বাহিনী, যদিও এটা সরাসরি তিনটা বাহিনীর একটা অংশ নয়, কিন্তু এটা রাষ্ট্রের বিভিন্ন জরুরি অবস্থায় আধা সামরিক বাহিনী হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ বাহিনী। এখানে সর্বোচ্চ কর্মকর্তাগণ সেনাবাহিনীর অফিসাররাই দায়িত্ব পালন করে থাকে। বেশ কয়েকটা ইস্যুতে এখানে তাদেরকে প্ররোচিত করা হয়েছে একভাবে, আর স্কিমটা আন্ডার কারেন্ট ছিল ভিন্নভাবে। সাধারণ সৈনিকদেরকে একটা ডাল ভাতের কর্মসূচি দোহাই দিয়ে বলছে তোমাদের কিছু টাকা আত্মসাৎ করা হয়েছে, এই একটা বিষয়। আবার আরেকটা জিনিস বলা হয়েছে যে তোমাদের থেকেই এখন থেকে আর সেনাবাহিনীর অফিসার আসবে না, তোমাদের থেকেই ডাইরেক্টর জেনারেলের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। সেনাবাহিনীর অফিসাররা আসে, এটা তোমাদের জন্য খুবই অপমানজনক। এটা তো কিছু কিছু এখানকার যারা আছে বিডিআর এর সিনিয়র গ্রুপ, যাদের সর্বোচ্চ র্যাঙ্ক হলো ক্যাপ্টেন বা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিএডি, এদেরকে যখন নাকি প্ররোচিত করা হলো যে তোমরাই আজকে থেকে ডিজি হয়ে যাবে, এই দুইটা বিষয়কে পরস্পর একটা তথ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করা হয়েছে। কিন্তু আন্ডার কারেন্ট ছিল ভিন্ন কিছু। সেটা আমরা যতটুকু জেনেছি সাক্ষীদের মাধ্যমে, তৎকালীন মেয়র ফজলুল তাপস ব্যারিস্টার, তাকে বিডিআর এর ডাইরেক্টর জেনারেল হিসেবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরবর্তী বিডিআর এর কোনো উপযুক্ত অফিসার না পাওয়া পর্যন্ত বা প্রমোটেড না হওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এই বিডিআর এর ডিজি হিসাবে বা ডাইরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করবেন। তাহলে একভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এদের থেকে অফিসার, এই জেসিউ বা জুনিয়র কমিশনার অফিসারদেরকে ডিজি হিসাবে দায়িত্ব দেওয়া হবে। আর বিহাইন্ড দি ব্যাক যারা কনস্পিরেটর ছিলেন, সর্বোচ্চ নেতৃত্ব যারা, ওনারা সহ, ওনার সামরিক উপদেষ্টা সহ অন্যান্যরা মিলে সেখানে করা হলো যে একজন বেসামরিক ব্যক্তি, সম্পূর্ণ বেসামরিক একজন ব্যারিস্টার তাপসকে ডিজি করা হবে। এই যে বিষয়টা, এটা কি আপনারা তদন্তে পেয়েছেন? এটা আমরা সাক্ষ্য, যেগুলি কিছু কিছু সাক্ষ্য আদালতে এসেছে সেইখান থেকে আমরা এটা পেয়েছি। তো যেহেতু তাদের নাম এখন পর্যন্ত চার্জশিটে আসে নাই, কিন্তু তথ্যগুলো এভাবে এসেছে।
আর যেটা তদন্তের রিপোর্ট ফজলুর রহমান সাহেবের, সেটাও আমাদের ওই পারভেজ না, সাহেব এই দেখেছেন। তথ্যটি মনে হয় নতুন যে ফজলে নূর তাপসকে বিডিআর এর ডিজি বানানো হবে। যে এটা সাক্ষীদের মাধ্যমে এটা তথ্যটা এসেছে, সাক্ষীর মাধ্যমে এসেছে। তো এই বিষয়গুলো মিলিয়ে এটা তো ঠিক যে বিডিআর কে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদের মরালিটি ডাউন করার জন্য, তাদের শক্তিটাকে খর্ব করার জন্য, যাতে আর কেউ এরকম কিছু না করে, এরকম একটা নেগেটিভ সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছে। কিন্তু আমাদের লিমিটেশনটা হচ্ছে, আমি প্রসিকিউটর হিসাবে আমাদের টিমের পক্ষ থেকে আমাদের লিমিটেশন হচ্ছে যেটুকু আমাদের কাছে রেকর্ড অ্যাভেলেবল সেটার ভিত্তিতে আমরা কাজ করি, সেটার ভিতরে আমাদের সীমাবদ্ধতা থাকে। আরেকটা কথা আমি বলি, আমাদের একজন আলোচক এখানে বলছেন যে যাদেরকে আসামি করা হয়েছে এরা সব নির্দোষ। আমি এই অংশটা একমত না। নিঃসন্দেহে এই বিডিআর সদস্যদের ভিতর থেকেই এই সর্বোচ্চ ক্ষতির যে কাজটা, হত্যাকাণ্ড সহ, এদেরই কেউ না কেউ অবশ্যই করেছেন। কাজেই আমাদের এখানে দেখতে হবে যে এই 57 জন ইন সার্ভিস কর্মকর্তা সহ 58 জন অফিসার এবং অন্যান্য সহ 74 জন লোককে যারা হত্যাকাণ্ডের কারণ ঘটিয়েছেন, এরা এই গ্রুপ থেকে এসেছে, এই বিডিআর সদস্য থেকে এসেছে। তাদেরকে বিচারের আওতায় এভিডেন্সে যেভাবে আসছে সেখানে সঠিকভাবে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে এটা সঠিক। আরো যদি নতুন করে তথ্যে আরো যাদের নাম আসছে বা আসবে, যদি অন্যভাবে আসে, বিচারের প্রক্রিয়া চালু হয়, সেখানে সেটার ভিত্তিতে নিঃসন্দেহে যথাযথভাবে সাক্ষ্য গ্রহণ শেষে বিচার নিষ্পত্তি হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। নিশ্চয়ই। তেরিম মুজিব আছেন, আপনি যেহেতু শহীদ কর্নেল মুজিবুল হকের সন্তান, এই ঘটনার হয়তো আপনি পারিবারিক হোক বা আপনি আপনার বাবার যেসব কলিগরা ছিলেন তাদের কাছ থেকে হলেও নানা রকম নিশ্চিত তথ্য পেয়েছেন। সেই হিসেব করে সেই তথ্যগুলো এই তদন্তের জন্য সহযোগিতা করছেন কিনা এবং কি ধরনের তথ্য আসলে আপনারাও পাচ্ছেন, বা আপনাদেরও তো নিশ্চয়ই বিভিন্ন যেই পারিবারিক একই সাথে হচ্ছে বলা যায় যে সেই ঘটনার সাথে তখন অন্যান্য পরিবার সদস্যরাও যারা আসলে তখন ছিলেন, নিশ্চয়ই তারাও নানা ধরনের তথ্য দিয়েছেন। জি, আসলে তথ্যগুলো সব এখন at this point ওপেন সিক্রেট। সবাই কিন্তু জানে আসলে কারা ইনভলভ ছিল এটাতে, কারা কি করেছে। মিলিটারি থেকে যারা ইনভলভ ছিল, পলিটিক্যালি যারা ইনভলভ ছিল। তো এখন আমি এটাতে বেশি কমেন্ট করতে পারছি না। আমি ওয়েট করব কমিশনের রিপোর্ট যখন বের হবে, তখন জনগণ দেখবে আসল ইয়েটা। কারণ আমাদের অনেক ফেথ আছে কি এই রিপোর্টটা যতটুক তারা পেরেছে ততটুক ওরা রাইটফুলি করেছে। তো আমরা চাই কি এটা ট্রান্সপারেন্ট হোক, আর জনগণ রিপোর্ট থেকেই দেখুক তথ্যগুলো, আর তারা নিজেরাই এটা দেখে ওদের নিজেদের অপিনিয়ন ফর্ম করুক। নিশ্চয়ই। অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে যদি আসি, বারবারই প্রসঙ্গটি আসছে যে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা কোনো ধরনের তথ্য কেন দিলেন না, কারণ ঘুরে ফিরে যদি আসলে খোঁজা হয় তাহলে তাদেরই তো সহকর্মীরা সেই সময় এই বিডিআরের দায়িত্বে ছিলেন। তখন কেন আসলে তারা কোনো ধরনের তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করা হোক বা প্রাণ বাঁচানোর যে একটি প্রক্রিয়ার মধ্যে আসলে যাওয়ার সুযোগ ছিল, সেটি কেন করলেন না বলে আপনার কাছে মনে হয়? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। জি জি, আমি যে বিষয়টা ফোকাস করার বারবার চেষ্টা করছি সেটা হলো যে এটা ইটস এ পার্ট অফ হিস্ট্রি, পার্ট অফ ফ্যাক্টস। এইগুলো যা হয়েছে, সবশেষ যে জায়গাটা এসে এই বিষয়টাকে সামারাইজ করা যায় সেটা হচ্ছে আলমা ফজলুর রহমান কমিশনের যে রিপোর্টটা, এই রিপোর্টটায় যে কথাগুলো এখন এসেছে, যারা যারা এখানে পার্টিসিপেন্ট ছিলেন, যারা প্ল্যানার ছিলেন, যারা মাস্টার মাইন্ড ছিলেন, এই বিষয়গুলো তাদের কার কি পার্টিসিপেশন। ইভেন দো গোয়েন্দা তথ্যে যে কথাটা বলেছেন একবার এসেছে যে গোয়েন্দা তথ্য বা ছিল না তা না, কারণ যেহেতু এগুলো ওই সময় সরকারের একটি প্ল্যান গেম ছিল, সো সব তথ্যই তাদের কাছে ছিল। এত বড় একটি ধ্বংসযজ্ঞ ঘটবে আর সেখানে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দেননি, নট দ্যাট। সো কারা কি তথ্য দিয়েছিলেন, কি তথ্য কারা পেয়ে চুপ করেছিলেন, কোনো অ্যাকশনে যাননি, এই সবগুলো ফজলুর রহমান কমিশনের রিপোর্টে আসছে। এখন যেটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে যে আমরা যেভাবেই বলি না কেন, এখানে আমার শ্রদ্ধাভাজন বোরহান স্যার আছেন, তিনি অনেক বেশি ক্লারিফিকেশন দিতে পারবেন। সেটা হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের আইনগত কোনো ভিত্তি নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই স্বাধীন তদন্ত কমিশনের আইনগত কোনো ভিত্তি নেই। এটাকে আইনগত ভিত্তি দিতে হবে
আইনগতভাবে এটাকে এই ট্রায়ালের পার্ট করতে হবে। যদি সেটা অধিকতর তদন্তের মাধ্যমে হোক, পুনঃ তদন্তের মাধ্যমে হোক, হলে তদন্তের রিপোর্টের মাধ্যমে এটাকে এই কমিশনের রিপোর্টটা যদি তদন্ত রিপোর্টের পার্ট হয়, সেটা যদি সেভাবে চার্জশিট আকারে সাবমিট হয় এবং তার ভিত্তিতেই তখন ট্রায়ালটা রান করবে, অ্যাকশন হবে। এটা হচ্ছে আমি মনে করি যে এটাতে এখন ফোকাস দেওয়া দরকার, এটাতে কনসেন্ট্রেট হওয়া দরকার আমাদের। তাহলে কেবলমাত্র সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হবে। আর এটা করতে যদি আমরা গড়িমসি করি, এটা যদি কোনোভাবে বাইপাস করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে আমরা গোটা বিচার ব্যবস্থার যে আকাঙ্ক্ষাটা, এই বিডিআর মামলা বা এই ঘটনার যদি আমরা একটা সুষ্ঠু বিচার চাই, আর যদি কোনোভাবে আমরা ফজলুর রহমান কমিশনকে বাইপাস করি, তাহলে দুটো একত্রে কোনো সময় হবে না। একটি সুষ্ঠু বিচার হবে তখনই যারা এটার মাস্টারমাইন্ড ছিলেন, কুশীলব ছিলেন, যে টার্গেটে এটা হয়েছিল, কারা কারা সংশ্লিষ্ট ছিলেন, এই সব সংশ্লিষ্টতা আইনের ধারাবাহিকতায় চলে আসবে যদি ওই ফজলুর রহমান কমিশনের রিপোর্টটাকে আইনানুগভাবে এই মামলার ট্রায়ালের পার্ট করে নিয়ে আসা যায়। নিশ্চয়ই সেটি নিশ্চয়ই অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানুদ্দিনের কাছ থেকে আমরা এই উত্তরটি জানবো। তবে বিরতির পর অ্যাডভোকেট পাপি, আপনার কাছে একটু আমরা জানতেই চাইবো, এই প্রশ্নটি রেখে আসলে বিরতিতে যাব। সেটি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা এর পেছনে কুশীলব হিসেবে, সেটি আপনার কাছে কি মনে হয় যে যুক্ত করাটি এখন সময়ের দাবি কিনা? আমরা ফিরবো দর্শক একাত্তর জার্নালে বিরতির পর। নিশ্চয়ই আমরা আমাদের অতিথির কাছ থেকে উত্তর জানবো। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ একাত্তর জার্নালে। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, তবে তার আগে কতগুলো দৈনিক পত্রিকার শিরোনামগুলো জেনে নিতে চাই, যেগুলো আপনারা সকালবেলা আপনাদের হাতে থাকবে। যুগান্তর আমাদের হাতে আছে, রাজনৈতিক সরকার আশায় আওয়ামী লীগের স্বস্তি, সবুজ সংকেতের অপেক্ষা, একটু স্পেস পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার পরিকল্পনা, শেখ হাসিনার শেষ কথা হলেও পরিস্থিতি বিবেচনায় বিকল্প নেতৃত্ব ভাবা হতে পারে। এটি সম্ভবত বিশেষ কোনো একটি প্রতিবেদন। এরপর আমাদের হাতে আছে দৈনিক ইনকালাব, চমক নাকি ডিজাস্টার, এটি মোস্তাকুর রহমানের যেই গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, পোশাক ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ, টক অফ দি কান্ট্রি সেই খবর। বণিক বার্তা, ৫,৭৭৫ গ্রাহকের কাছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ সেই খবর। আমাদের সময়, ইশতেহার বাস্তবায়নে মনোযোগী সরকার, ফ্যামিলি কার্ডের পাইলট কর্মসূচি শুরু ১০ মার্চ থেকে, ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা হবে, দৃশ্যমান হতে শুরু করেছে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সেল গঠন, দ্রুত শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। খবরের কাগজ, গভর্নর মনসুরের বিদায়, বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে মোস্তাকুর রহমান সেই খবর। ফিনান্সিয়াল এক্সপ্রেস, একই রকম খবর আসলে, মনসুরকে যে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেই খবর। দর্শক, ঘুরে ফিরে নানা খবর, জাতীয় সরকার এবং একই সাথে হচ্ছে বলা যায় গভর্নরের যেই বিদায় এবং নতুন গভর্নরের নিয়োগ, সেটি সকল গণমাধ্যমেই কম বেশি প্রাধান্য পেয়েছে। আমরা হয়তো আলোচনা করব এই বিষয়টি নিয়ে আরেকদিন। আমাদের সাথে অ্যাডভোকেট পাপিয়া আছেন, তার কাছ থেকে হয়তো সবচেয়ে বেশি এই বিষয়ে আমরা জানবো পরবর্তীতে। কিন্তু আজকে আসলে অন্য একটি দিনের আলোচনা আমাদের চলছে, যেটি আসলে আপনার কাছে বলছিলাম বিরতির আগে, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই মামলায় এখন আওয়ামী লীগ এবং আসামির নামের তালিকায় শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করাটা জরুরি হয়ে পড়েছে। এই প্রক্রিয়াটি আসলে করতে কেমন সময় লাগতে পারে বলে আপনার কাছে মনে হয়? তাকে প্রশ্ন অ্যাডভোকেট পাপিয়া। হ্যাঁ, এটা এখন ব্যাপার হচ্ছে এটা বিচারিক প্রক্রিয়া। সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, করার পরে যেটা বললো এর আগে যিনি বিচারকের সাথে জড়িত আছেন, যে ওই ২১ আগস্টের মামলাটা যেভাবে সাপ্লিমেন্টারি চার্জশিটের ভিতর দিয়ে মন মতো ইনভলভমেন্ট করানো হলো, তো এইটা তো আর ইনভলভমেন্ট না, প্রকৃত আসামিরা ছাড়া পেয়ে গেছে এবং তাদের মন মতো তাদের অধীনে একটা হচ্ছে বিচার ব্যবস্থার কাছে একটা মন মতো বিচার ব্যবস্থার কাছে চার্জশিট এবং মামলা এফআইআর তারা দাখিল করেছে। প্রসিকিউশনের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নাই এবং এর ভিতরে থেকেই তাদেরকে মামলাটা পরিচালনা করতে হবে। এখন যেহেতু একটা স্বাধীন কমিশন এই বিষয়টা নিয়ে এসেছেন, তা আমি আশা করি যে এইটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে অবশ্যই এটা ওই সেকশন দিয়ে সিআরপিসির বিচারের ব্যবস্থায় আনা দরকার এবং আসামির কলামে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, ডিএসপি যদি সরকারকে সঠিক তথ্যটাই দিয়ে থাকে, তাহলে সরকারের থলের বিড়ালটা আরো ভালোভাবে বের হয়ে গেল
যে সঠিক তথ্য দেওয়ার পরও তারা সেটা আমলে না নিয়ে তাদের পরিকল্পনাটাই তারা বাস্তবায়ন করলো। আর বোরহান ভাইয়ের এখানে আমি একটু কারেকশন করছি যে সাধারণ সিপাহীদের ভিতরে সবাই যে ইনোসেন্ট আমি সেটা বলছি না, অনেকে ইনোসেন্ট। এবং ওইখানে ভারতীয় হিন্দি ভাষাভাষীর কিছু ব্যক্তি অস্ত্র আর্মস এগুলো ইউজ করে প্রথম হত্যাকাণ্ডটা চালায় এবং চালায় ওখানে দরবার হল পর্যন্ত সেখানে যায়। এটা আমি আমার এলাকার কিছু মিডিয়ার ওইটার সাথে 7 বছর 8 বছর জেল খেটে তারা বেরিয়েছে, তাদের কাছ থেকে আমি যে ভাষ্যটা পেয়েছি প্রত্যক্ষদর্শী হিসেবে সেটাই আমি উপস্থাপন করলাম। তবে এখানে আমি সরকারের কাছে আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই এই তদন্ত রিপোর্টটাকে সাপ্লিমেন্টারি চার্জশিটে আত্মভুক্ত করে প্রকৃত আসামিদের বিচার ব্যবস্থার আওতায় নিয়ে এসে এটা তড়িৎ গতিতে শুরু করলে দেশ জাতির প্রত্যাশা এবং এই সামরিক বাহিনী গৌরব উজ্জ্বল জাতির ভূমিকা 1971 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, তারপরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে যে ভূমিকা, এই গৌরবোজ্জ্বল ভূমিকা ধরে রাখুক। আর গণতন্ত্রকে ভূমিকা না হয়ে পকেটস্থ হওয়ার জন্য যারা ছিলেন তৎকালীন সময় দায়িত্বে, তাদের ইনভলভমেন্টটাও যদি এখানে এসে থাকে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ আমি অ্যাডভোকেটকে হত্যা করব, এটা যেমন অস্বাভাবিক একটা ব্যাপার এবং অমানবিক একটা ব্যাপার এবং এটা পেশাগত দিক থেকে এটা মানানসই না, তেমন সামরিক বাহিনীর যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই হোক তার কলিগ এবং অনেক সাবঅর্ডিনেটদেরকে এইভাবে নিষ্ঠুরভাবে একটা সুপরিকল্পিত হত্যা যজ্ঞের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, সেইখানে একবারে নীরব নিথর হয়ে টোটাল ক্যান্টনমেন্ট বসে থাকলো। এইটা জাতির কাছে কিন্তু স্বাভাবিক কোনো আচরণ মনে হয় নাই, এটা জাতির প্রত্যাশিত কোনো আচরণও না। তবে এমন বিচার হোক যাতে অদূর ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের এই বাহিনীগুলোকে আমরা এই নিজের মন মতো ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা, এইটা যাতে চিরতরে রোধ হয়, বন্ধ হয়, এটাই আমার প্রত্যাশা। জি, পারভেজ হোসেন মনে হয় কিছু বলতে চান? জি, আমি ওই আসলে একটা সুবিধা হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্টের দুজন জয়েন্ট লয়ার যারা নিজস্ব পেশায় অনেক ভালো, বোরহান স্যার এবং পাপিয়া ম্যাডাম বলেছেন। এখানে একটি বিষয়ে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেটি হচ্ছে যে যেহেতু হত্যা মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট হয়ে হাইকোর্টের গণ্ডি পেরিয়ে অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তো সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেটি বিস্ফোরক মামলা, যেটি চলমান, বিস্ফোরক মামলার যে কোনো পর্যায়ে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তে বা পুনঃতদন্তে যেতে পারে, এইখানে কোনো সমস্যা নেই। কিন্তু মূল বিষয় হলো, আমি একটু সাপ্লিমেন্টারি করছি এটাই, আমি একটু অবাক হচ্ছি গত 2 দিন ধরে আমাদের চিফ প্রসিকিউটর স্যার যে কথাটা বলছিলেন যে ওই সময় শেখ হাসিনাকে বা ফজলুল তাবু সাহেবকে আসামি করবেন, এই মামলায় যদি আমি জানি না কোন প্রক্রিয়ায় আপনারা তাদেরকে আসামিভুক্ত করতে চাচ্ছেন, কোন প্রকার তদন্ত ছাড়া কিসের ভিত্তিতে হতে পারে সেটা, কিন্তু বিস্ফোরকের 3, 4, 6 আপনি তাদেরকে আসামি করে কি করবেন? আপনার হত্যা মামলাটি তো রয়ে গেল। সো এই ক্ষেত্রে একজন খুব আইনের ছাত্র হিসেবে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে, যে মামলাটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, এই মামলাটিকে অ্যাপিলেট ডিভিশনের প্রক্রিয়া শেষ করে রিমান্ডে পাঠানো, যাতে করে রিমান্ডে মামলাগুলো আবার যদি ট্রায়াল কোর্টে ফিরে আসে, এই মামলাটা ফিরে আসার পরে এখান থেকে আপনি পুনঃতদন্ত, অধিক তদন্ত, আপনি যে কোনো কিছু করতে পারেন। এবং সেই পর্যন্ত আমাদের যেটা প্রত্যাশা, যেহেতু ওই রিপোর্টে ফজলুর রহমান স্বাধীন যে কমিশন, সেই কমিশনের রিপোর্টে যে কথাটি বলা আছে যে যেহেতু প্রকৃত আসামিরা যে কোনো ভাবে স্কিপ করেছে, সেহেতু যেই আসামিরা এখন এখানে দীর্ঘদিন ধরে 17 বছর যদি মামলা রিমান্ডে যায়, তাহলে ধরেই নিতে হবে যে একটি ভুল বিচারের মাধ্যমে তারা শাস্তিতে আছেন। তাহলে তাদেরকে ওই সময় পর্যন্ত যে আরেকটি তদন্তের রিপোর্টের মাধ্যমে যদি তারা আসে, তাহলে তারা আবার জেলে ঢুকবে, কিন্তু ওই সময় পর্যন্ত তাদেরকে ফ্রি করার একটি আইনি সুবিধা থাকবে। এই জন্য আমাদের নিবেদন হচ্ছে, যেটা আইনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শুধু বিস্ফোরক মামলায় আপনি নতুন করে সাক্ষীতে যারা আসছেন কোন প্রকার তদন্ত ছাড়া নিশ্চয়ই একটি প্রক্রিয়া মেনটেন করে আপনি তাদেরকে আসামি করার চেষ্টা করছেন, কিন্তু হত্যা মামলায় জি হত্যা মামলায় এই জন্য যে হত্যা মামলাটি যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, সেটাকে রিমান্ডে এনে আপনি যদি শেষ মন্তব্য করেন, আমরা আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ পারভেজ। আমি আমার কথাটাকে একটু রংলি প্লেস করা হয়েছে। আমার প্রত্যেকটা বক্তব্য ছিল অত্যন্ত সুস্পষ্ট যে এখানে এভিডেন্সে আসছে, এর অর্থ এই না যে তাদেরকে আমরা আসামি করে ফেলছি। আইনানুগ প্রক্রিয়ায় আইন রয়ে গেছে, সেখানে
আইনানুগ প্রক্রিয়ায় এটা কিভাবে হবে। আর যেহেতু ফজলুর রহমান কমিশনের বাইরেও বর্তমান সর্বোচ্চ কর্তৃপক্ষ এই বিষয়ে কনসার্ন, ওনারা কিভাবে অ্যাডভাইস করেন, নিশ্চয়ই কিছু সাক্ষী, নতুন সাক্ষী তারা বলবেন, তারা এই মামলাটা কোর্টে প্রমাণ করবেন, সেই প্রক্রিয়ায় বিচারটা নিষ্পত্তি হবে। উইদাউট এনি আপনার উইটনেসেস স্পেসিফিক কোনো বক্তব্যই কোনো বিচারে কোনো কাজে লাগবে না। এটা আমরা অবহিত আছি, এবং যাতে নাকি বিচারের নামে দীর্ঘায়িত না হয়, নতুন করে আবার একটা ফেজ ওপেন করে দীর্ঘায়িত করব আর বলা হবে বিভিন্ন দেশি বিদেশি মিডিয়ায় এদেরকে করা হচ্ছে না। জি, বর্তমান সময়ে আমরা কিন্তু অত্যন্ত আন্তরিক। আমরা আসলে আলোচনাটা শেষ করতে চাই। তেহরির মুজিব, জি না, এটা হত্যাকাণ্ডের তো একটা পর্যায়ে চলে গেছে। আমি বলছি যে এখন এভিডেন্স যেভাবে আসবে না, 302 যদি নতুন করে আসে, নতুন করে মামলা হবে এবং সেই প্রক্রিয়ায় বিচার নিষ্পত্তি হবে। কাজে নতুন করে এভিডেন্স আসতে হবে, নতুন রেকর্ড আসতে হবে, নতুন পার্ট ইনভেস্টিগেশন হবে। জি, বোরহানুদ্দিন, আপনাকে আসলে আমাকে থামাতেই হচ্ছে, কারণ সময় একেবারেই নেই আমাদের। তেহরা মুজিব, আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য নিয়ে আসলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমার বক্তব্য হলো যে অপরাধী সাজা পাক, যাতে এসকেপ না করে, এটা আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে। তেহরির মুজিব, জি, আপনার যদি শেষ মুহূর্তে কোনো প্রত্যাশা থেকে থাকে বা কোনো বক্তব্য থেকে থাকে। আমি খালি এটাই বলবো কি আমরা ওয়েট করছি কি কমিশন রিপোর্টটা কখন বের হবে, এটার জাস্টিস সিস্টেমটা যেন আগায়, জাস্টিস প্রসেসটা এটা আগায়, আমরা এটার জন্য ওয়েট করছি। আর হ্যাঁ, এটাই একটা ট্রান্সপারেন্ট, আমরা পুরো এটা ট্রান্সপারেন্টলি চাই যেন জনগণ দেখে কি হয়। আর আমরা এটা চাই কি মানুষ আসলে ওই দিন অনেক মানুষ তখনও জানেও না কি কি হয়েছিল, আসল ঘটনাটা কি, এখনো অনেক মানুষ এটার ব্যাপারে জানে না। আমরা এটাও চাবো কি এই ঘটনা, এই দিনটার ব্যাপারে যেন স্কুলেও বাচ্চাদেরকে পড়ানো হোক। এটা তো পার্ট অফ বাংলাদেশের হিস্ট্রি এখন। সো আমরা ডেফিনেটলি চাই মানুষ এটা জানুক, সত্যটা জানুক, আর এটা একটা সুস্থ বিচার হোক। এটা তো আমরা 17 বছর ধন্যবাদ তেহরির মুজিব, এবং একই সাথে অন্যান্য অতিথিদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আগামীতে নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয়ে কথা বলার সুযোগ হবে। মারুফ মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আমরা অন্য বিষয় নিয়ে আবারও কথা বলবো। দর্শক, এগাতো জার্নালিস্ট শেষ করতে হচ্ছে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও।